গুড ইভিনিং রেডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিনে আমার সবাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকে হচ্ছে আমি একটু আচার বানাবো, শুকনো বড়োর আচার। এখন অবশ্য আমের সময় চলে আসছে, সবাই আমের আচার বানাচ্ছে, কিন্তু বড়োর সময় চলে গেছে। সময় চলে গেলেও সেই শুকনো বড়ই আমার ঘরে রয়ে গেছে। এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা বড়ই, নিজের হাতেই শুকায় এনেছি। আমার বাসুরপো দিয়ে গেছিলো সেই বড়ই। তো এই বড়ইটা আমি বেশি কোনো নোংরাতে নেই, আমি আর কি ওই বারান্দায় কুলাই করে শুকায় নিয়েছি। তারপরেও উড়ন্ত একটা বালু আসে, বাতাসের সাথে এই বালুটা ধুয়ে নেব ভালো করে, জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। এই যে অনেকে শুকনো বড়ই অনেক সময় করে কি, আচার বানানোর সময় ফুটন্ত জলে গরম জলে সিদ্ধ করে নে, কিন্তু ফুটন্ত জলে গরম জলে সিদ্ধ না করে আমি হচ্ছে ওই 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন আর কি ভিজিয়ে রেখে দেবো, যাতে এই বড়ইটা নরম হয়ে যায়, এই শুকনো বড়ইটা নরম হয়ে যায় আর কি। ধুয়ে এরকম ভিজে অবস্থায় জলে রেখে দিলেই এমনি আধা ঘন্টা 1 ঘন্টার মতন এমনিই নরম হয়ে যাবে। কিন্তু যদি আমি সিদ্ধ করে ফুটন্ত জলে ছাইকে নিই, তারপরে তাহলে কিন্তু ওই যে বড়ইয়ের যে আসল যে ভিতরের স্বাদ, ভিতরের একটা টক স্বাদ হোক বা নিজস্বতা, যে কোনো জিনিসের একটা, যে কোনো ফলের নিজস্ব একটা স্বাদ থাকে, সেই স্বাদ যদি ধুয়ে বেরোয় যায়, তাহলে কিন্তু ওই আমার ওই ভালো সুন্দর টেস্টটাও আসবে না। তাছাড়া যদি কোনো উপকারিতা থাকে সেটাও থাকবে না। ওই জন্যে আমি ফুটন্ত জলে ফুটোয় ওইভাবে নরম করব না, অনেকে সেইভাবে করে, কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়ে এভাবে এদিক মশলাটা করে নেব। এই মশলাটা হচ্ছে আমি প্রথমেই মরিচটা, শুকনো মরিচটা যেটা আমি গুঁড়ো করে আচারে দেব, সেইটা ভেজে নেব। এতে কিন্তু মরিচের গুঁড়োও দেওয়া যায়, কিন্তু ওই বাজারের যে মরিচের পাউডার, ওই পাউডার দিলেই এই ভাজা মরিচ গুঁড়ো করে পাটায় যে বাইটে নিয়ে আমি যে দেব, এই যে একটা সেন্ট আছে, আলাদা ধরনের একটা ঘ্রাণ আছে শুকনো ভাজা মরিচের, ওই ঘ্রাণটা ওই গুঁড়ো মরিচই পাওয়া যাবে না। ওই জন্যই আমি মরিচটা ভাজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি হচ্ছে আমার নিজের হাতে বানানো পাঁচফোড়ন। এই পাঁচফোড়নে জিরা, মৌরি, তারপরে হচ্ছে রাঁধুনি, কালো জিরা, সরিষা, এই কয় পদ মিলিয়ে আমি পাঁচফোড়ন বানায় এনেছি। বাজারের যে পাঁচফোড়ন, ওই পাঁচফোড়নে কিন্তু জিরা থাকে না, তারপরে আবার অনেক সময় রাঁধুনি থাকে না। এই জন্যে আমি নিজের হাতে বানাই নিজে, যেটা যেটা আমার পছন্দসই মশলা পাঁচফোড়নে ইমার্জেন্সি লাগবে, মেথি, এগুলো হচ্ছে পাঁচফোড়নে কয়েকটা জিনিস থাকে যেগুলো হচ্ছে টেস্ট এবং ঘ্রাণের সাহায্য করে। আমি এগুলো একবার একে একে সব গুঁড়ো করে নেব। ওই যে পাঁচফোড়নের যে মেথিটা, ওই মেথিটা যদি বেশি হয়ে যায়, পাঁচফোড়নে বেশি মিলানো হয়, তাহলে কিন্তু পাঁচফোড়নের স্বাদ তিতো হয়ে যায়। ওই জন্য মেথি আমি সামান্য পরিমাণ দিই, যাতে শুধু একটু ঘ্রাণটা আসে, তিতোটা না হয়। মেথিটা বেশি পড়ে গেলেই পাঁচফোড়নটা তিতো স্বাদ হয়ে যায়। বাজারের যে পাঁচফোড়ন, ওতে বেশি করে মেথি মেলানো থাকে, ওই বেশি করে মেলানো থাকে বলে একটা তিতকিন ভাব আসে। ওই জন্য আমি নিজের হাতে বানাই নি। এবার পাঁচফোড়নটা গুঁড়ো করে নেব। এগুলো সবই কিন্তু আমি গুঁড়ো করতেছি একেবারে মিহি করে না, একটু হালকা, মানে আর কি আস্তে আস্তে ভাব থাকবে, পুরো মিহি হবে না, সামান্য সামান্য। ওই যে মরিচটা গুঁড়ো করেছি, সামান্য সামান্য ভাব আছে, একটু মানে গোটা গোটা ভাব আছে। তারপরে এই পাঁচফোড়নটাও সামান্য গোটা গোটা ভাব থাকবে, একদম মিহি করবো না। এই যে হাতে দেখতেছো, ওইটা হলো আমার সুপারি পাতার খোলা দিয়ে আমি ওই পাটাটা কাঁচালাম, মশলাটা বাড়ির থেকে নিয়ে আসা। এবার আমি অল্প দুটো পাঁচফোড়ন এতে ফোড়নে দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো যদি কের ইচ্ছে হয় দেয়া যায়, আর যদি ইচ্ছে না, আমার আবার আচারে একটু রসুন কুচি দিলে পরে ঘ্রাণটা ভাল লাগে, ওই জন্য আমি একটু রসুন কুচি দিলাম। এবার আমার ধুয়ে উঠোনো ভিজিয়ে রাখা যে বড়গুলো, 1-1.5 ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছি, অপেক্ষা করেছি, তারপরে দিয়ে দিলাম। এই বড়ইগুলো কিন্তু এখন পুরোপুরি নরম হয়ে গেছে। আর এই জায়গা দিচ্ছি হলুদ, লবণ আর জিরে ধনের গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে দিলাম, আর সেই বাটা গুঁড়ো মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একবারে নাড়িয়ে মিলিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করব না। এই যে ভিজানো বড়ই, এই ভিজানো থেকেই কিন্তু আমার
জল একটু করে বেরোবে। আর এর সাথে এখন দিয়ে দেবো গুড়, এই গুড়টুক দিয়ে দিলি এইবার সব মিলিয়ে আমি ঢাকা দিয়ে দিলি, এমনি একটা বাষ্প হয়ে এইটা পুরো ভালোভাবে মানে মিলে সিদ্ধ হয়ে যাবে। আমি 10 থেকে 12 মিনিটের মতন 10-12 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, একদম আস্তে করে দিয়ে চুলা, মানে জোরে জোরে দিয়ে এটা জাল করলে পরে সুন্দর ভালোভাবে আচারটা মিলে যে সিদ্ধ টিদ্ধ হয়ে জিনিসটা হবে তা হবে না। আর এতে যেহেতু জল দিই নেই, এই জন্যই আস্তে করে দিয়ে বসায় রাখবো 10-12 মিনিটের জন্যে। আমি কিন্তু এতে পাঁচফোড়নের গুঁড়ো এখনও দিই নেই, পাঁচফোড়নের গুঁড়োটা দেবো হচ্ছে নামানোর আগে। আর এইদিকে ওই দিক বসায় রেখে আমি এইদিকে বয়েমটা ঠিক করে নিই, যে বয়েমে রাখবো আর কি। এই আচার সবসময় হচ্ছে কাচের বয়েমে রাখতে হয়। আমি এই যে বয়েমটায় রাখবো ওই বয়েমটার মধ্যে একটু ভিনেগার ঢেলে দিয়ে বয়েমটা ভালো করে ঝাঁকাইয়ে, মানে এই বয়েম তো আমি ভালোভাবে রোদ্দুরে ধুয়ে শুকোয়ে তারপরে পরিষ্কার করে রাখছি। তারপরে ভিনেগার দিয়ে আমি ওইটা ভালো করে মদ্দিটা ঝাঁকায় নিলাম, মুটকা টুটকা সব কিছু ঝাঁকায় নিলাম। এইবার ওই ভিনেগারটাই আমি এই আচারে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, কারণ ওই যে বয়েমটাই আমি ঝাঁকায় নিছি ওই বয়েমটা তো ভালো শুকনো এবং পরিষ্কার বয়েম, ওই ভিনেগার আমার ফেলানোর দরকার নেই। ওইটাই আমি এই আচারের মধ্যে দিয়ে দেবো। ওই ভিনেগারের মানে বয়েমের মধ্যে যে ভিনেগারটা আমি টালায় নিলাম, মানে মাখায় নিলাম, এবার এইটাই আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। এই বয়েমে আমি ভিনেগার মাখানোর কারণ হচ্ছে এই ভিনেগারে হচ্ছে আচারটা ভালো রাখে। আর অনেক সময় দেখা যায় কি, অনেক দিন বেশি দিন হয়ে গেলে পরে বয়েমের চারিপাশে যেটুক জায়গায় আচার লাগেনি বা আচার সবসময় এমনভাবে টাইট করে রাখতে হয় যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে বয়েম, তারপরেও দেখা যায় ফাঙ্গাস ভাব হয়ে ওঠে। ওই জন্যই আমি ওই ভিনেগারটা লাগায় নিলাম, তাহলে আর ওরকম ফাঙ্গাস ভাব হবে না। এবার একটু আমি খেয়ে দেখে নিই যে কেমন, মানে সব কিছু ঠিকঠাক আছে কি না, লবণ টবণ বা ঝাল টাল কেমন হলো। না, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কোনো কিছুই কম বেশি হয়নি। এই আচারটা হচ্ছে মিষ্টি যার যার ইচ্ছে মতন, যদি কেউ মনে করে যে মিষ্টি বেশি খাবে সেইভাবে মিষ্টি দেবে, আর যদি মনে করে যে একটু কম খাবে সেইভাবে সে দেবে। তা এটা হচ্ছে খুব বেশি টক বড়ই না, ওই জন্য আমার বেশি মিষ্টি দেওয়ার দরকার লাগেনি, আমার অল্প মিষ্টি দিলেই হয়ে গেছে। যদি খুব বেশি টক হয় সেই বড়ইতেই তো বেশি করে মিষ্টি দেওয়া লাগে, বা অনেক সময় অনেকে তেঁতুলও মিলোয় বড়োর সাথে। আমি অবশ্য অনেক সময় তেঁতুল মিলেই, আজকে আর তেঁতুল মিলিয়ে দিই নেই। তেঁতুল মিলিয়ে দিলি পরে একটুখানি, আমি 1-2 বেশি তেঁতুল মিলিয়ে দিলি পরে একটা অন্য রকমের একটা টেস্ট আসে সাথে। আর শুধু বড়ই দেবারলি সেটা একটা অন্যরকম টেস্ট আসে। অনেক সময় অনেকে তেঁতুল মিলিয়েও দেয়। এইবার আমি এই বয়েমে সুন্দর করে, কেমন শুকনো শুকনো আচার হয়েছে দেখো, একেবারে শুকনো, সুন্দর করে বসায় দে নিচের দিক দিয়ে, যাতে বয়েম ফাঁকা না থাকে, যাতে গায়ে ফাঙ্গাস পড়ার সুযোগ না পায়। এই জন্য, যদিও একটু বেশি সময় আর থাকবে না, একটু খাতে আর সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে একটু কাজার ইচ্ছে করলেই শেষ করা যায়। 3-4 জনে মিলে যদি খাওয়া হয় 2-4 দিন তো শেষ হয়ে যাবে। তারপরেও আমি সুন্দর করে একটু কায়দা করে ধুয়ে দিচ্ছি। এরকম করে আচার সবসময় বয়েমে টাইট করে ঢুকাতে হয় যাতে ফাঁকা না থাকে। আর তেলের আচার হলে তো সেগুলো ফাঙ্গাস পড়ে না, কারণ সরিষার তেলে সেটা পুরো বয়েম ভরা থাকে। তেলের আচার যেগুলো বয়েম ভরে তেল দিতে হয়, আর দেখা যায় যে সময় তেল কম হয়ে যাবে, তেল যেটুক পড়ে না ওইটুকুই ফাঙ্গাস হয়, আর যেটুকু ভরপুর তেল থাকে নিচে সেটুকুই ফাঙ্গাস হয় না। তাই এরা তো আর তেলে ভিজেনো না, তারপরেও এতে কোনো ফাঙ্গাস পড়বে না যদি আমি এই ভিনেগারটা বয়েমে লাগাই নি, তাহলে আর ফাঙ্গাসের কোনো সমস্যা হয় না। এই আচার কিন্তু আমার শুধু 6 মাস 2 মাস অন্তর যদি বেশি কেউ বানায়, 1 দিন 8 দিন রোদ্দুরে দিলেই হয়, ফ্রিজেও রাখা লাগে না, সারা বছর থাকবে। হয়ে গেল আমার আচার বানানো বুন্দিটা। এইভাবে এই আচার আমার সারা বছর ধরে খাওয়া হয়ে গেল, নষ্ট হবে না, সারা বছর ধরে থাকলেও। আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।